আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 12-15 বছর মাদ্রাসায় পড়ার পরও আমরা কেন আরবি শিখছি না বা আমাদের বাচ্চারা কেন আরবি শিখছে না? কারণটা কি? পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে, 100-তে 100 নম্বর পাচ্ছে, এ প্লাস পাচ্ছে, গোল্ডেন পাচ্ছে, কিন্তু আরবি ভাষায় কাঙ্ক্ষিত জ্ঞান, জের জবর আরবি হরফ পড়তে পারা, বিশুদ্ধভাবে আরবি 2-4টা বাক্য লিখতে পারা, বলতে পারা, নেটিভ স্পিকারদের মতন বলতে না পারলেও অন্তত মৌলিক কথাবার্তাগুলি, আনা আগুলু, আনা আজহাবু, এই যে মোটামুটি ব্যবহারিক কিছু কথাবার্তা যেগুলি আমরা বলে থাকি, এই কথাগুলিও কেন শুদ্ধভাবে বলতে পারি না, লিখতে পারি না? এর কারণটা কি? এর অনেকগুলি কারণ আছে। যেহেতু আমার সন্তান নিজেও মাদ্রাসায় পড়ে, এজন্য অভিভাবকদের ত্রুটিটা আমি আগে বলবো। আমি নিজেও একজন অভিভাবক। আমাদের বাংলাদেশে যারা অভিভাবক আছেন তাদের প্রায় 99.99%, মানে বলতে গেলে প্রায় 100% অভিভাবকই তারা জানেন না যে কেন বাচ্চাদেরকে আরবি শেখাতে হবে। মাদ্রাসায় দিয়ে দিয়েছে, পরিবেশ ভালো, চরিত্র ভালো থাকবে, নামাজ রোজা করবে, একটু কোরআন পড়া শিখবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। মাদ্রাসায় একটা বাচ্চাকে ক্লাস 1 থেকে ক্লাস 10 দাখিল পর্যন্ত, আমি আলিয়া মাদ্রাসার কথা বেশি বলবো, কমিতে বিষয়টা আলাদা। এই 10 বছরে বাচ্চা ছেলেটা তার মেয়েটা কি আরবি বই পড়েছে, কোরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরীফ, এদিকে আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আকাইদ ফিক, বোর্ডে যে বইগুলি আছে প্রত্যেকটা ক্লাসে 1 থেকে নিয়ে, এই বইগুলি নাম পর্যন্ত তারা জানে না। আমি একজন অভিভাবককে জিজ্ঞেস করলাম, উনি আমার সাথে কথাবার্তা বলতেছে, আমাদের আল কলম ইউনিভার্সাল মাদ্রাসার, তো ওনার ছেলে ক্লাস 2-তে পড়ে, তা বললো যে কীভাবে কী করা যায়। আমি বললাম যে আপনার ছেলে আরবি বই কয়টা? তা কয়টা বই এটা উনি বলতে পারলেন না। তাই বললাম যে আপনার ছেলে কয়টা আরবি বই আছে সিলেবাসে, ডায়েরিতে প্রত্যেকদিন কয়টা বইয়ের নাম লেখা হয়, প্রতিদিন কয়টা ক্লাস হচ্ছে, এটা আপনি জানেন না, খবর রাখেন না, তাহলে আপনি বাকি চিন্তাভাবনাগুলি কিভাবে করবেন? প্রথম স্টেপ হচ্ছে প্রত্যেকটা অভিভাবককে তার ছেলে মেয়েদের আরবি সিলেবাস সম্পর্কে ধারণা রাখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কোনো ধারণা নাই, কোনো পড়াশোনা নাই, কোনো জ্ঞান অর্জন নাই, কিচ্ছু নাই, আর এই মানে বললেই হয়ে যাবে, এটা কখনো হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, এটা তো একটা গেল, কিছু কিছু অভিভাবক সচেতন খেয়াল রাখেন যে হ্যাঁ আরবি প্রথম পত্র এটা, আরবি দ্বিতীয় পত্র এটা, তারা খেয়াল রাখে, কিন্তু তারা নিজেরা আরবিতে 2-4টা শব্দ যে মুখস্থ করবে, শিখবে এবং বাচ্চাকে যে শিখাবে, ধরবে, এটাতে তারা আগ্রহী না, তারা এটাকে জরুরিও মনে করেন না। ধরেন আপনি একজন টিচার, ম্যাথ টিচার, বা আপনি একজন ব্যবসায়ী বা যেই হন না কেন, আপনি যদি ক্লাস 5 পর্যন্ত যদি পড়াশোনা করে থাকেন ছাত্র অবস্থায়, এখন আপনি ব্যবসা করেন, বিজনেস করেন বা যাই খুশি করেন না কেন, চাকরি করেন, আপনার পক্ষে কি এটা সম্ভব না যে ক্লাস 1-এ যে বইটা, যেখানে কলামুন মানে একটি কলম, কিতাবুন মানে একটি বই, কুরআসাতুন মানে একটি খাতা লেখা আছে, জের জবর সহ দেওয়া আছে, আরবি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, বাংলাতে অর্থ লেখা আছে, এই শব্দগুলি কি আপনার পড়ে আয়ত্ত করা কি সম্ভব না? আপনি যখন ক্লাস 1-এর 1 বছরের 5-6 বছর একটা বাচ্চা, আপনার ছেলে যখন ক্লাস 1-এর আরবি সাহিত্য বইটা 1 বছর ধরে পড়তেছে, তা আপনার বাচ্চার সাথে সাথে আপনিও কি 1 বছর ধরে বইটা পড়ে আয়ত্ত করতে পারবেন না? পারবেন ঠিকই, কিন্তু আপনি এটা করেন না। কেন করতে হবে এটা? নর্মালি আমরা দেখতে পাই যে একটা বাচ্চা ইংলিশ একটু হলেও পারে, ম্যাথ একটু হলেও পারে, আমি এখানে মেধাবী এবং সাধারণ মেধাবী বাচ্চাদের কথা বলতেছি, একেবারে দুর্বল তাদের কথা বলতেছি না, তারা বাংলা একটু হলেও পারে, মাদ্রাসায় হোক, স্কুল হোক, যে কোনো ক্লাসে তারা যাক না কেন, আগে থেকে জন্মের পর থেকে পারিবারিকভাবে সে আরবিটা না হলো ইংলিশ, বাংলা, গণিতে তার ধারণা থাকে। কেন? কারণ তাদের বাবা মা তাদেরকে ছোটোবেলায় এই বিষয়গুলি শিখিয়েছে। কিন্তু যখন সে আরবি শেখার জন্য বাবা মা তাকে মাদ্রাসায় দিল, তখন তার সন্তানের কাছে আরবি ভাষাটা একেবারে নতুন, প্রথম সে মাদ্রাসায় গিয়ে আরবি শব্দ শিখতেছে। অথচ এই শব্দগুলি যদি আপনি নিজে পড়ে আয়ত্ত করে বাচ্চাকে যদি পড়াতেন, বাচ্চাকে আপনি আরবিতে শিখান যে রসুন মানে মাথা, আইনুন মানে চোখ, প্রতিদিন 2টা শব্দ আপনি মুখস্থ করেন, বাচ্চাকে আপনি পড়ান, দেখবেন যে আপনার বাচ্চা যেভাবে ইংলিশ শিখতেছে আপনার কাছ থেকে, ওইভাবে আরবিও আপনার কাছে শিখবে, প্রতিষ্ঠানে গিয়ে তার জন্য সহজ হবে। কিন্তু অভিভাবকদের এগুলি কোনো মাথা ব্যথা নেই। তারা মনে করে
মাদ্রাসায় দিয়ে দিছি হয়ে যাবে। আরেকটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে যে একজন অভিভাবক, তিনি একজন মুসলিম, কোরআন, তার ছেলে কোরআন পড়ুক, আরবি শিখুক, এগুলো ভালো করে জানেন মানেন, তার সন্তান পিছনে ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য বিষয়, ইংলিশ, জেনারেল সাবজেক্টে তিনি প্রাইভেট দিলে যে পরিমাণ টাকা খরচ করেন, আরবিতে উনি ওই টাকা খরচ করেন না, করতে চান না। তো আপনি যখন মূল্যায়ন করবেন না একটা বিষয়কে, তখন ওই জিনিসটার খুব বেশি সুফল আপনার পক্ষে আশা করা উচিত না। প্রতিষ্ঠানে গিয়ে টিচারদের সাথে রাগারাগি, ধমকাধমকি, হ্যাঁ আপনার কী পড়ান, আমার বাচ্চাকে আরবি কিছুই পারে না, এগুলি বলে লাভ হবে না। এগুলি আগে আপনাকে দেখতে হবে। তাহলে আমাদের আরবি শেখার পিছনে আমাদের সন্তানদের পিছিয়ে থাকার এক নম্বর অন্যতম একটি কারণ, অনেক কারণ আছে, আমি কয়েকটা কারণ বলবো, আপনারাও আপনাদের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে অভিভাবকরা উদাসীন। তারা নিজেরাও জানে না কেন বাচ্চারা আরবি পড়তেছে, কি পড়তেছে, বইয়ের নাম কি, কয়টা বই, এবং তারা নিজেরাও কখনো একটু পড়ে দেখেন না যে এই বিষয়বস্তুগুলি আমি আমার সন্তানকে পড়াতে পারবো কি না। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের দেশের সিলেবাস। যেমন ধরেন 6, 7, 8-এর আলিয়া মাদ্রাসার যে আরবি দ্বিতীয় পত্র বইটা, এখানে মৌলিক গুরুত্বপূর্ণ গ্রামারগুলি রাখা আছে, কিন্তু এই গ্রামারগুলি অনুশীলনের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন বইগুলিতে দেওয়া থাকে না। ফেলে মুতাআদ্দি, ফেলে লাজেম, এরপরে আপনার কোনটা কোন বাবের সিগা হবে, এগুলির উপরে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা আলোচনা, 3 পৃষ্ঠা আলোচনা, আর অনুশীলনীতে লেখা আছে ফেলে লাজেম কাকে বলে, মুতাআদ্দি কাকে বলে, এলমে নাহু কাকে বলে। জাস্ট সংজ্ঞা মুখস্থ করে, প্রকার মুখস্থ করে, একটা উদাহরণ দিয়ে প্রশ্ন উত্তরটা শিখে ভালো হয়ে গেল। কিন্তু প্র্যাকটিক্যাল প্রশ্নোত্তর মানে প্র্যাকটিস করার কোনো কিছু নাই। যে একটা এবারত দেওয়া থাকবে, এখান থেকে ফেলে মাজি বের করো, এখান থেকে ফেলে মোজারে বের করো, এখান থেকে হরফে জার বের করো, এখান থেকে ওয়াহিদ মুআন্নাসের সিগা বের করো, মুজাক্কারের সিগা বের করো, এই ধরনের কোনো কিছু, মানে কোনটা পুরুষবাচক শব্দ, কোনটা স্ত্রীবাচক শব্দ, কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা অব্যয়, কোনটা ক্রিয়া, এগুলি কোনো কিছু বের করার জন্য বড় ধরনের কোনো এক্সারসাইজ দেওয়া নেই। যার কারণে বাচ্চারা শুধু মুখস্থ করে, আর ওইভাবে করেই তারা পরীক্ষায় পাশ করে যায়। নির্ধারিত কিছু প্রশ্ন থাকে, ওগুলো মুখস্থ করে পাশ করে যায়। পড়তেছে, বাচ্চারা পড়তেছে, মুখস্থ করতেছে, কিন্তু ফায়দা হচ্ছে না। কিন্তু আপনি যে বহির্বিশ্বের বইগুলো দেখেন, আল আরবিয়াতুল নাশিইন লিগায়রিন নাতিকিনা বিহা, এটা 6 খণ্ডের বা এই ধরনের আরও বই আছে, সেখানে 1 পৃষ্ঠা একটা গল্প পড়বেন, আর এই 1 পৃষ্ঠার গল্পটাকে বিভিন্ন আঙ্গিকে প্রায় 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা ধরে অনুশীলন করা হয়। অর্থাৎ পুরো গল্পটা 1 পৃষ্ঠা, আর এটা অনুশীলনই করতে হচ্ছে 5 থেকে 10 পৃষ্ঠা। এরকম অনেক বই আছে। কেন? অনুশীলন বেশি বেশি করলেই বিষয়টা আয়ত্তে আসবে। আরবি গ্রামার গণিতের মতো করে বোঝাতে হবে এবং পড়াতে হবে এবং প্র্যাকটিস করাতে হবে। গণিত যেভাবে কখনো মুখে মুখে হয় না, আরবি গ্রামার কখনো মুখে মুখে আয়ত্তে আসবে না। 2 নম্বর পয়েন্ট, মানে সিলেবাসের সমস্যা। 3 নম্বর পয়েন্ট, সিলেবাসের, এটাও সিলেবাসের একটা প্রবলেম, সেটা হচ্ছে বইয়ের আধিক্যতা। যেমন ধরেন আমি আমাদের ক্লাস 9-এ আমি পড়াই, এখানে এখন 14-15টা বিষয়ে কী হয়, পরীক্ষা দিতে হয়, দাখিল পরীক্ষা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এখন সপ্তাহে 2 দিন আরবি প্রথম পত্র, সপ্তাহে 2 দিন আরবি দ্বিতীয় পত্র, কোরআন তর্জমা সূরা বাকারা, আলী ইমরান 2 বছরে শেষ করতে হবে। কয়েকদিন পড়ায়? সপ্তাহে 2 দিন বা 1 দিন। হাদিস 300-এরও বেশি হাদিস আছে, যেগুলো তাহকিক, তর্জমা, তাহকিক, শব্দ বিশ্লেষণ, বাক্য বিশ্লেষণ সব পড়তে হবে। সপ্তাহে কয়টা ঘন্টা? 2টা ঘন্টা থাকে। প্রায় সব প্রতিষ্ঠানে এরকম। কারণ কি? এটা প্রতিষ্ঠানের দোষ না, এটা আমাদের সিলেবাস প্রণেতা যারা, তাদের প্রবলেম। এটা গাদা গাদা বই একেবারে ছাত্রছাত্রীর ঘাড়ে তুলে দিয়েছে, এখন তুমি যা খুশি করো। ঠিক আছে, এটা হচ্ছে সিলেবাসের প্রবলেম। 3 নম্বর প্রবলেম হচ্ছে ছাত্রদের আগ্রহ খুব কম। ছাত্ররা জানে না যে কেন আরবি পড়তেছে। আমি আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, আমার ছাত্রীকে জিজ্ঞেস করলাম যে তুমি সব সাবজেক্টে পারো, আরবিতে তুমি পারো না কেন? বলছে স্যার আরবি পড়ে আমি কী করবো, আমার আব্বা তো বলে দিয়েছে দাখিল পাস করার পরে তোমাকে কলেজে দেবো, তা আমি তো কলেজে যাবো, ওখানে তো আরবি নেই, আর আমি মেডিকেলে পড়বো, এখন আমি আরবি শিখে কী করবো? মানে ওই আগ্রহটা নেই। যদি বাচ্চার ভিতরে আগ্রহ না থাকে, তাকে আপনি আরবি শেখাতে পারবেন না।
4 নাম্বার হচ্ছে শিক্ষকদের অজ্ঞতা এবং অলসতা। অজ্ঞতা কি? শিক্ষকদের ভিতরে আরবি, আমাদের ভিতরে আরবি জানা কম থাকতেই পারে, কিন্তু আরবি কম জানলেই যে আমরা আরবি চর্চা করব না এমন তো না। আমাদেরকে চর্চা করতে হবে, শিখতে হবে, প্রত্যেক দিন পড়তে হবে। ছাত্রদের মতো করে আরবি বাসায় পড়ে ছাত্রদেরকে পড়তে হবে যারা আমরা আরবিতে দুর্বল। নাহু সরফ মুখস্থ করতে হবে, কীভাবে শিখাবো ওগুলি প্ল্যান প্রোগ্রাম করতে হবে। আরেকটা জিনিস খারাপ লাগে যে গ্রামারের টিচারদের ম্যাক্সিমামই তার বোর্ড ব্যবহার করেন না। বোর্ডে আপনাকে এবারও লিখে দিতে হবে নাহু সরফ, এবারও লিখে দিতে হবে জাইদুন আলিমুন। জাইদুন কি, এটা মুক্তাদা নাকি মাউসুফ, কোনটা খবর, কোনটা ইসমে ইশারা, কোনটা মুরাক্কাবে ইজাফি, কোনটা মুরাক্কাবে তাওসিফি, সব কিছু বোর্ডে লিখে লিখে শেখাতে হবে। টিচার ক্লাসে যায়, এক ধারসে শুধু 3 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা রিডিং পড়ে গেল, ব্যাখ্যা করলো, শেষ। এইভাবে কখনো আরবি গ্রামারে যোগ্যতা অর্জন করা সম্ভব না। মানে টিচারদেরকে বেশি বেশি কী করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে এবং ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে হবে। সর্বোপরি যেটা বলবো 5 নাম্বার, সেটা হচ্ছে যে আরবি ভাষা শেখার উদ্দেশ্যটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। আমাদের উদ্দেশ্য নেই, জানা নেই। নদীতে আপনি নৌকা ছেড়ে দিয়েছেন, আর এই নৌকা কোথায় যায় যাক। তো এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা কখনোই আরবি ভাষা শিখতে পারবো না। পুরো বাংলাদেশেরই আরবি শিক্ষার এই একটা অবস্থা। আমাদের ভিতরে প্রবলেমগুলি আছে, এগুলি মেজর প্রবলেম বললাম। আরও তো এই প্রবলেমগুলোর ভিতরে আরও অনেক প্রবলেম আছে। আপনারা আপনাদের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন বা আমাকে মেসেজে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।